আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিব। আমি আজকে পেডিগ্রি, স্পাইরোমেট্রি এবং প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস নিয়ে কিছু কথা বলবো। এই তিনটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই তিনটা এফসিপিএস অস্পের জন্য পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, বাট এগুলো রিটেন কিংবা অন্য কোনো সময় আমরা ওইরকম ভাবে পড়ি না। যার জন্য এটা নিয়ে একটু অস্পির আগে একটু প্রিপারেশনে আলাদা করে সময় দিতে হয়। মেনলি পেডিগ্রিতে একটু আলাদা সময় দিতে হয়, ওই অল্প সময় অনেক সময় এটা একটা ঝামেলা হয়ে যায়। তা আমি এক্সামের আগে যেভাবে পড়েছিলাম আমি ঠিক ওইভাবেই কথাগুলো বলবো, এখানে কোনো অতিরিক্ত আলোচনা থিওরিটিক্যাল কথাবার্তা আমি যাব না। তো সবার আগে আমি পেডিগ্রি নিয়ে কথা বলি। পেডিগ্রি মূলত কি? পেডিগ্রি মূলত আমাদের সিঙ্গেল জিন ডিসঅর্ডার, যেগুলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য একটা কাইন্ড অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তা আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার গুলো একটা জিনিস জানি, যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে প্রতিটা সিমটম ও প্রতিটা ডিজিজ করার জন্য মেনলি দুইটা ইনস্ট্রাকশন থাকে ইন এ জিন। এই ইনস্ট্রাকশন গুলোকে বলা হয় অ্যালিলি। তো যদি এই ইনস্ট্রাকশন গুলা আমার সেক্স জিন দ্বারা ক্যারিড আউট করে তাহলে এটাকে বলা হয় এক্সিলেন্ট ডিজিজ। আর যদি এই ইনস্ট্রাকশন গুলো আমাদের অটোজোমাল জিনে থাকে তাহলে এটাকে বলা হয় অটোজোমাল ডমিনেন্ট অর রিসেসিভ, এই টাইপের ডিজিজ। তো যদি দেখা যায় দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন ইজ এনাফ টু কজ দ্য ডিজিজ, দেন ইট ইজ কল্ড ডমিনেন্ট ডিসঅর্ডার। আর যদি ডিজিজ করার জন্য দুইটা ইনস্ট্রাকশনের প্রয়োজন থাকে এটাকে বলা হয় রিসেসিভ ডিসঅর্ডার। এটা হচ্ছে আমাদের পেডিগ্রির যে সিম্বল গুলো থাকে এইগুলো। এর মধ্যে একটা স্কোয়ার সিম্বল দ্বারা মেলকে প্রকাশ করা হয়, আর একটা রাউন্ড ফিগার দ্বারা ফিমেলকে প্রকাশ করা হয়। যখন এই স্কোয়ারকে রাউন্ডের সাথে যোগ করে দেওয়া হয় এটা ইন্ডিকেট করে দেয়ার হাজবেন্ড ওয়াইফ। তো যখন কোনো একটা মেল এফেক্টেড হয় তখন এই স্কোয়ারটাকে ব্ল্যাক করে দেওয়া হয়, এবং ফিমেল এফেক্টেড হলে রাউন্ডটাকে ব্ল্যাক করে দেওয়া হয়। এবং যদি আমাদের পার্টিকুলারলি রেসিসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ক্যারিয়ার স্টেট থাকে, এই ক্ষেত্রে এটা হাফ ব্ল্যাক হাফ হোয়াইট থাকে, এরকম এরকম। আর যদি আমাদের সেক্স লিঙ্কড কোনো রেসিসিভ থাকে এইসব ক্ষেত্রে এরকম, সেক্স লিঙ্কটার ক্ষেত্রে আমরা জানি যে ক্যারিয়ার হতে পারে অনলি ফিমেলরা, তো সেক্ষেত্রে ক্যারিয়ারটা অলওয়েজ রাউন্ড হবে এবং রাউন্ডের মাঝখানে একটুখানি হোয়াইট গোল্লা হয়। এই ক্ষেত্রে অন্য অন্য যে সিম্বল গুলো দেওয়া আছে এই সিম্বল গুলো ইউজুয়ালি আমাদের এক্সাম পারপাসে আমাদের বাংলাদেশের এক্সামে খুব একটা ইম্পর্টেন্স না। যেহেতু এটা এক্সাম ছাড়া অন্য ক্ষেত্রে খুব একটা লাগে না, অতএব অন্য ডিসকাশনে আমি যাবো না। তাহলে আমি নেক্সট চলে যাই। নেক্সট এটা হচ্ছে একটা টিপিক্যাল পেডিগ্রি ছবি। এই পেডিগ্রিতে ছবি দেওয়া হয়, এই বাম পাশে যে উপর থেকে নিচে কতগুলো রোমান চিহ্ন দেওয়া হয়, এই চিহ্নগুলো জেনারেশন ইন্ডিকেট। যেমন এক্ষেত্রে এই ওয়ান হচ্ছে প্রথম জেনারেশন, একে দিয়ে এই ডিজিজটা পেডিগ্রি অ্যানালাইসিস শুরু হলো। এরপর হচ্ছে সেকেন্ড জেনারেশন, দেন হচ্ছে থার্ড জেনারেশন। এবার আসেন এই যে আপনার অক্ষর বাম থেকে ডানে, এটা এই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে 1 নম্বর দ্বারা হাজবেন্ড আর 2 নম্বর দ্বারা ওয়াইফ। এরপরে যে 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে এরা হয়তো সবাই ভাই বোন, ও সবার বড় ভাই। এরপরে 2 থেকে 6 হচ্ছে ক্রম অনুযায়ী শুরু হলো। থার্ড জেনারেশনের ক্ষেত্রে ক্রম অনুযায়ী এভাবে দেওয়া হলো 1 থেকে 5 পর্যন্ত। তা আমরা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার নিয়ে যদি একটু কথা বলি, তা আমরা সবাই জানি যে অটোজোমাল ডমিনেন্ট ডমিনেন্ট ডিসঅর্ডার ক্ষেত্রে এভরি জেনারেশন উইল বি এফেক্টেড, কোনো জেনারেশনে বাদ যাবে না। এবং এই ক্ষেত্রে যেহেতু একটা সিঙ্গেল অ্যালিলি অর সিঙ্গেল ইনস্ট্রাকশন ইজ এনাফ টু কজ দ্য ডিজিজ, সো দ্যার উইল বি নো ক্যারিয়ার স্টেট। যারাই এই মিউটেশনটা পাবে সবাই এফেক্টেড, এবং সে সবাই বলতে মেল এবং ফিমেল সবাই এফেক্টেড হবে, কেউই বাদ যাবে না। তো আমরা এটুকু হচ্ছে পেডিগ্রির অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে অলওয়েজ ট্রু কথা। আর এর নিচের তিনটা কথা হচ্ছে আমাদের এক্সাম পারপাসে ট্রু, এটা রিয়েল লাইফে সবসময় ট্রু না। যেমন অন্যান্য ক্ষেত্রে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় নতুন একটা মিউটেশন আসতে পারে, বাট আমরা যখন পেডিগ্রি অ্যানালাইসিস করব তখন ধরে নিব যে পেডিগ্রির জেনারেশন গুলো দেওয়া থাকবে, এই ক্ষেত্রে নতুন করে কোনো মিউটেশন আসবে না। সব ক্ষেত্রে মিউটেশনটা ইনহেরিটেড হবে ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন। এবং যদি কেউ কোনো মিউটেশন পেয়ে থাকে দেয়ার উইল বি 100% ফেনোটাইপিক এক্সপ্রেশন। অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে সবসময় 100% ফেনোটাইপিক এক্সপ্রেশন নাও হতে পারে, বাট আমাদের এক্সাম পারপাসে আমরা ধরে নেব দের ইজ 100% ফেনোটাইপিক এক্সপ্রেশন। আর পেডিগ্রি অ্যানালাইসিসের সুবিধার তার একটা জিনিস সবসময় ট্রু, সেটা হচ্ছে এফেক্টেড ইন্ডিভিজুয়াল মাস্ট হ্যাভ ওয়ান এফেক্টেড প্যারেন্ট। নেক্সট চলুন অটোসোমাল রেসেসিভ। রেসেসিভের ক্ষেত্রে এভরি জেনারেশন ইজ নট এফেক্টেড। যখন জেনারেশন এফেক্টেড হবে না তখন এটাকে বলা হয় জেনারেশন স্কিপিং। এবং ক্যারিয়ার স্টেট থাকবে, সবসময় ক্যারিয়ার স্টেট থাকবে। ক্যারিয়ার স্টেট থাকা মানে কি? যদি অটোজোমাল রিসেসিভ হয় সেক্ষেত্রে আমাদের যে স্কোয়ার শেপের মেল এবং রাউন্ড শেপের ফিমেল এটা অর্ধেক সাদা অর্ধেক কালো থাকবে।
কিন্তু প্রবলেমটা হচ্ছে সবসময় পেডিগ্রি অ্যানালাইসিসে এই যে অর্ধেক সাদা কালো এই সিম্বলটা নাও দেওয়া থাকতে পারে। অনেক সময় ঝামেলাটা করে কি এইটাই, সেটা হচ্ছে যারা এফেক্টেড ওদেরকে পুরা কালো বানায় দেয়, আর যারা ক্যারিয়ার তাদেরকে যে হাফ ব্ল্যাক হাফ হোয়াইট এরকম না দিয়ে শুধু হোয়াইট দিয়ে রাখে। এরকম হলে পেডিগ্রি অ্যানালাইসিসটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এরকম পেডিগ্রি আমি একটু পরে দেখাবো। এবং অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে সেম, বোথ মেল এন্ড ফিমেল সবাই এফেক্টেড হবে। এবার আসেন এক্স লিঙ্কড রিসেসিভ। এক্ষেত্রেও যেহেতু রিসেসিভ দের উইল বি জেনারেশন স্কিপিং এবং ক্যারিয়ার স্টেট ইজ প্রেজেন্ট। এই ক্ষেত্রে অনলি ফিমেলস ক্যান বি ক্যারিয়ার, মেলরা ক্যারিয়ার হয় না, বিকজ মেলস আর অলওয়েজ সাফারার, বাট রিয়ারলি ফিমেলস ক্যান অলসো বি সাফারার। একটা জিনিস হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে দের ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন, মানে মেল টু মেল কোনো ট্রান্সমিশন হবে না। এই জিনিসটা ক্ষেত্রে কি হবে, এক্স লিঙ্কড রিসেসিভ থেকে কিন্তু আপনার মেল টু ফিমেল ট্রান্সমিশন হতে পারে। যদি ফিমেলরা আপনার সাফারার হবে না, ক্যারিয়ার হবে, কিন্তু মেল টু মেল কখনো ট্রান্সমিশন হবে না। এটাকে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার মতো। এরপর হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার। এক্ষেত্রে এভরি জেনারেশন এফেক্টেড হবে, কোনো জেনারেশন বাদ যাবে না, এবং অবশ্যই যেহেতু ডমিনেন্ট বোথ মেলস এন্ড ফিমেলস ক্যান বি এফেক্টেড, বাট নো মেল টু মেল ট্রান্সমিশন। মেল টু মেল কোনো ট্রান্সমিশন হবে না। খেয়াল রাখবেন, এই মেল টু মেল ট্রান্সমিশন আর ক্রিস ক্রস ট্রান্সমিশন এই জিনিসটা অনেকে এক করে ফেলে। অনেক জায়গায় দেখবেন এই দুটাকে এক করে দেওয়া আছে, বাট মনে রাখবেন এই দুটা এক না। মেল টু মেল ট্রান্সমিশন হবে না, বাট মেল টু ফিমেল, ফিমেল টু মেল, ফিমেল টু ফিমেল, দিজ আর পসিবল, বাট দেয়ার উইল বি নো মেল টু মেল ট্রান্সমিশন। তার মানে আপনি পেডিগ্রি অ্যানালাইসিস করার সময় মেইল বক্স থেকে মেইল বক্সে ডিরেক্টলি ট্রান্সমিশন হচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন। এবার আসেন মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারস। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার ক্ষেত্রে বোথ মেল এন্ড ফিমেলস আর এফেক্টেড, বাট এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে অনলি ফিমেল ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ। ফিমেলরা ট্রান্সমিট করতে পারবে ডিজিজ, মেলরা এফেক্টেড হবে, বাট ওরা এই ডিজিজটা নেক্সট জেনারেশনে দিতে পারবে না। এবং এই ক্ষেত্রে কোনো জেনারেশন স্কিপিং হবে না। জেনারেশন স্কিপিং কিসে হয় না, ডমিনেন্ট ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে হয় না। তার মানে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের যে পেডিগ্রিটা, এটা দেখতে হুবহু অটোজোমাল, হুবহু না ঠিক, মানে অনেকটা অটোজোমাল ডমিনেন্টের মতো মনে হয়, বাট অনলি ফিমেল ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজেস। এই হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা অ্যাবাউট দ্য পেডিগ্রি। আর থিওরি আমি যাবো না, তোদেরকে প্র্যাকটিক্যালি কতগুলো পেডিগ্রি আমি দেখানোর ট্রাই করবো। তো পেডিগ্রি অ্যানালাইসিস ক্ষেত্রে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে, সবার আগে সবচেয়ে সহজ যেটা সেটাকে আমরা এক্সক্লুড করে ফেলবো। সবচেয়ে সহজ কোনটা, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের পেডিগ্রি। এইটা আবার সবচেয়ে আনকমন, মানে এটা এক্সামে দেওয়ার সম্ভাবনা খুবই কম, বাট তারপর যেহেতু সবচেয়ে সহজ, এটা আমরা অ্যানালাইজ করে ফেলবো। তাহলে কিরকম আগে বলছিলাম, এটা হবে জাস্ট লাইক অটোজোমাল ডোমিনেন্ট। মানে প্রতি জেনারেশন এফেক্টেড হবে, প্রতি জেনারেশনে কালো হবে, এই যে কালো, এই যে কালো, এই যে কালো, এই যে কালো, এই যে কালো কালো, মানে প্রতি জেনারেশনে এফেক্টেড হচ্ছে। কারা এফেক্টেড হচ্ছে, বোথ মেল, বোথ মেল এন্ড ফিমেল, বোথ মেল এন্ড ফিমেল। তার মানে সবাই এফেক্টেড হচ্ছে। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস কি দেখেন, ট্রান্সমিট করতেছে কারা। এক্ষেত্রে একটা গোল্লা ফিমেল, ফিমেল ট্রান্সমিট করতেছে, সে ফিমেলকে দিচ্ছে, মেলকেও দিচ্ছে। এই মেল কিন্তু কোনো ট্রান্সমিশন করতে পারতেছে না, সে এখানে আটকা পড়ে গেছে। ঠিক আছে। আবার দেখেন এই ক্ষেত্রে দেখেন, এই প্রতি জেনারেশন এফেক্টেড কারা, বোথ ফিমেল এন্ড মেল, বোথ ফিমেল এন্ড মেল। বা ট্রান্সমিট করতেছে কারা, অনলি ফিমেল, এই ফিমেল সেটা দিচ্ছে, ফিমেলকে দিচ্ছে, মেলকে দিচ্ছে। বাট এই যে এখানে মেল এফেক্টেড হলো কিন্তু আটকে পড়ে গেল, মেল এটা ট্রান্সমিট করতে পারতেছে না। তার মানে পেডিগ্রিতে সবার আগে দেখবেন, যদি কোনো পেডিগ্রি মনে হয় এভরি জেনারেশন ইজ এফেক্টেড, তাহলে সেটা ডমিনেন্ট হতে পারে, ক্রোমোজোমাল ডমিনেন্ট আর এক্স লিঙ্ক ডমিনেন্ট, অথবা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। নেক্সট পরের স্টেপ আপনি দেখবেন যে এই ক্ষেত্রে কি আপনার মেল ফিমেল বোথ এফেক্টেড হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। তারপর দেখবেন যে এই ক্ষেত্রে যদি অনলি ফিমেল ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ, দেন ইট ইজ মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যখন আপনি বাদ দিয়ে দিলেন যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার নাই, তখন অনেকগুলো পসিবিলিটি হতে পারে, অটোজোমাল ডমিনেন্ট রেসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট অর এক্স লিঙ্ক রেসেসিভ। তখন আমরা এই যে ফ্লো চার্টটা ফলো করব। ফ্লো চার্টটা কেমন, সবার আগে দেখবো এক্ষেত্রে কোনো জেনারেশন স্কিপিং আছে কিনা। যদি না থাকে, দ্যাটস মিন এভরি জেনারেশন ইজ গেটিং এফেক্টেড, তার মানে ডিসঅর্ডার ইজ ডমিনেন্ট। এরপর দেখবেন কোনো মেল টু মেল ট্রান্সমিশন হচ্ছে কিনা। যদি মেল টু মেল ট্রান্সমিশন হয় তাহলে দিস ইজ অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। আর যদি মেল টু মেল ট্রান্সমিশন না হয়, দিস ইজ এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডার। আবার প্রথমে চলে যাই, যদি জেনারেশন স্কিপিং থাকে, তার মানে প্রতি জেনারেশন এফেক্টেড হচ্ছে না, দেন দ্য ডিসঅর্ডার ইজ রিসেসিভ। তখন আমাকে দেখতে হবে ফিমেলরা এফেক্টেড হচ্ছে কিনা। তখন ক্রাইটেরিয়া দুইটা, এক হচ্ছে ফিমেলরা এফেক্টেড হচ্ছে কিনা, এবং মেল থেকে মেইলে ট্রান্সমিশন পসিবল হচ্ছে কিনা। যদি এমন হয় যে ফিমেলরা এফেক্টেড হচ্ছে এবং মেল থেকে মেইলে ট্রান্সমিশন ইজ পসিবল,
দেন দ্য ডিসঅর্ডার ইজ অটোজোমাল রিসেসিভ। আর যদি এমন হয় যে ফিমেলরা এফেক্টেড হচ্ছে না এবং মেল থেকে মেইলের কোনো ট্রান্সমিশন হচ্ছে না, দেন ইট ইজ এক্স লিঙ্কড রিসেসিভ। এক্স লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে ফিমেলরা এফেক্টেড হয় না, বাট কিছু এক্সেপশন আছে। ইন দ্যাট কেস রেয়ারলি ফিমেলস ক্যান বি এফেক্টেড, বাট ওই ক্ষেত্রে কিন্তু মেল থেকে মেইলের ট্রান্সমিশন পসিবল হবে না। তার মানে আপনাকে পেডিগ্রি অ্যানালাইসিস করার জন্য এই পিকচারটা মনে রাখাটা খুবই জরুরি। আমরা নেক্সট চলে যাই, অ্যানালাইসিসে চলে যাই। দেখেন এটা কি আসলো, এখানে দেখা যাচ্ছে ফিমেল এফেক্টেড হচ্ছে, মেল হচ্ছে, ফিমেল হচ্ছে, মেল হচ্ছে। তার মানে মেল ফিমেল বোথ আর গেটিং এফেক্টেড। এবং ফার্স্ট জেনারেশনে তো আছে এফেক্টেড, সেকেন্ড জেনারেশন এফেক্টেড, থার্ড জেনারেশন এফেক্টেড। তার মানে কোনো জেনারেশন স্কিপিং নাই। জেনারেশন স্কিপিং যদি না থাকে তাহলে এটা হচ্ছে ডমিন্যান্ট ডিসঅর্ডার। ডমিন্যান্ট ডিসঅর্ডার কি হতে পারে? অটোজোমাল ডমিন্যান্ট এবং এক্স লিঙ্কড ডমিন্যান্ট। পার্থক্য কিভাবে করো? মেল টু মেল ট্রান্সমিশন হচ্ছে কিনা। দেখেন এখানে একটা মেল আছে, সে আরেকজন মেলকে ট্রান্সমিট করতেছে। তার মানে there is male to male transmission. That's mean it is autosomal dominant disorder. এবার আসেন, এই ক্ষেত্রে দেখেন তারা প্রতি জেনারেশন এফেক্টেড হচ্ছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, কোনো জেনারেশন স্কিপিং নাই। দ্যাটস মিন ইট ইজ এ ডমিনেন্ট ডিসঅর্ডার। ডমিনেন্ট ডিসঅর্ডার কিন্তু তাহলে আমি পরে কি দেখবো, যে মেল টু মেল কোনো ট্রান্সমিশন হচ্ছে কিনা। দেখেন এখানে এই মেল, পরে সবাই হচ্ছে ফিমেল, মানে কোনো মেইলের ক্ষেত্রে সে ট্রান্সমিট করতে পারতেছে না। তার মানে ইট ইজ এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডার। এবার আসেন এই পেডিগ্রিটাতে, দেখেন এক্ষেত্রে ফার্স্ট জেনারেশন একজন এফেক্টেড আছে, বাট সেকেন্ড জেনারেশনে কোনো এফেক্টেড নাই। থার্ড জেনারেশনে আবার এফেক্টেড হয়েছে, তার মানে একটা জেনারেশনকে স্কিপ করলো। দিস ইজ জেনারেশন স্কিপিং। জেনারেশন স্কিপিং যদি থাকে এটাকে কি বলা হয়? দিস ইজ রেসেসিভ ডিসঅর্ডার। রেসেসিভ ডিসঅর্ডার থাকার পরে আমার অটোজোমাল রেসেসিভ হতে পারে এবং এক্স লিঙ্কড রেসেসিভ হতে পারে। এক্ষেত্রে আমার পরবর্তী জিনিসটা দেখতে হবে ফিমেলস কি এফেক্টেড হয় কিনা। যদি ফিমেলস এফেক্টেড হয় দিস ইজ মোস্ট লাইকলি অটোজোমাল রিসেসিভ। তার মানে এক্ষেত্রে ফিমেলস এফেক্টেড হচ্ছে, এই যে ফিমেলস এফেক্টেড হচ্ছে, তার মানে ইট ইজ অটোজোমাল রিসেসিভ। এবং আরেকটা জিনিস কি, মেল টু মেল ট্রান্সমিশন হচ্ছে কিনা। দেখেন এখানে একটা মেল এফেক্টেড, এখানে আরেকটা মেল, তার মানে মেল টু মেল ট্রান্সমিশন হচ্ছে। তার মানে এটা আরো কনফার্ম হলাম যে এটা অটোজোমাল রিসেসিভ। এখন দেখেন আমি এতক্ষণ কি বলে আসছি, রেসেসিভ ডিসঅর্ডার গুলো একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া জেনারেশন স্কিপিং। বাট আপনি যদি এই পেডিগ্রিটা দেখেন, এই যে আমাদের এই পেডিগ্রিটা এখানে দেখেন, এই ক্ষেত্রে জেনারেশন স্কিপিং হয়েছে, বাট এই থার্ড জেনারেশনের পরে ফোর্থ জেনারেশন স্কিপ করার কথা ছিল, কিন্তু স্কিপিং তো হয় নাই। তাইলে কি এটা কি হলো, একটু প্যাচ লেগে গেল? প্যাচ লেগে গেল না? প্যাচটা কেন লাগে? কারণ হচ্ছে এই পেডিগ্রিটা যেটা করছে, এই যে এফেক্টেড পার্সন তাকে পুরো ব্ল্যাক করে দিছে, কিন্তু এই যে ফিমেল তাকে পুরো হোয়াইট করে দিছে। তাকে হোয়াইট করা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি না সে কি ক্যারিয়ার কমপ্লিটলি আনএফেক্টেড। বেসিক্যালি যেটা হয়েছিল সে আসলে ক্যারিয়ার ছিল, এই জন্য তার ক্যারিয়ারের অর্ধেকটা তো অংশ ছিল, সে অংশটার কারণে পরের জেনারেশনই সবাই এফেক্টেড হয়ে গেছে, জেনারেশন স্কিপিং হতে পারে নাই। তাহলে এক্সামে যদি এরকম দেয় তাহলে জিনিসটা তো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে গেল। তো বিসিপিএস এ যে একবার এরকম অটোজোমাল রিসেসিভ, একবার তো দুইবার পসিবলি আসছিল, সেক্ষেত্রে ওরা কিন্তু অনেক মানে সুন্দর একটা করছে। ওরা এরকম ভাবে দেয় না, ওরা এরকম ভাবে দিচ্ছে পাশের পিকচারটা, ডান পাশের পিকচারটার মতো। ওরা আমাদেরকে এরকম হোয়াইট এন্ড সাদা, ব্ল্যাক অন হোয়াইট করে দিছিল। ব্ল্যাক অন হোয়াইট করে দেওয়া মানে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে, মানে ক্যারিয়ার স্টেট দিয়ে দেওয়া। ক্যারিয়ার স্টেট যদি দেয়, এই ক্ষেত্রে ফিমেল ক্যারিয়ার, মেল ক্যারিয়ার, ক্যারিয়ার হওয়ার পরে আমাদের এখানে বোথ মেল এন্ড ফিমেলস আর গেটিং এফেক্টেড। যখন বোথ মেল এন্ড ফিমেলস আর এফেক্টেড তখন হবে এটা কি, অটোজোমাল রিসেসিভ। এবার আসেন এক্স লিঙ্কড রিসেসিভ। দেখেন এক্ষেত্রে সেম ঘটনা ঘটতেছে। রিসেসিভের একটা ক্রাইটেরিয়া বলছিলাম কি, জেনারেশন স্কিপিং, বাট এই ক্ষেত্রে কিন্তু জেনারেশন স্কিপিং হয় নাই। তার মানে আপনি এই যে যদি এইভাবে যদি আপনাকে পেডিগ্রি দেয়, আপনি প্রথমে পেঁচে পড়ে যাবেন। তো এই জন্য মোস্ট লাইকলি এক্সাম যেভাবে দিবে রিসেসিভ গুলা এইভাবে দিবে না, ক্যারিয়ার স্টেট গুলোতে হাফ ব্ল্যাক হাফ হোয়াইট করে দিবে। এবং যদি এক্স লিঙ্কড রিসেসিভ দেয় সেক্ষেত্রে এরকম ফিমেল গুলা মাঝখানে গোল্লা করে দিবে। মাঝখানে গোল্লা করে দিলে জিনিসটা খুবই ইজিয়ার হয়, এই পেডিগ্রিটা খুবই ইজিয়ার হয়ে যায়। কেন? কারণ দেখেন পুরা পেডিগ্রি জুড়ে অনলি মেলস আর এফেক্টেড, অল দ্য ফিমেলস আর ক্যারিয়ার। তার মানে ডায়াগনোসিস কি হবে? নাথিং বাট দ্য এক্স লিঙ্কড রিসেসিভ। দিস ইজ অল অ্যাবাউট পেডিগ্রি অ্যানালাইসিস। এক্সাম পারপাসে এটা খুবই শর্ট করে দেওয়া হয়েছে। এটা সবসময় প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করতে গেলেও আই এম হোপফুল অলমোস্ট সব ক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে হেল্পফুল করবে। এটা কয়েকটা কেসে এক্সেপশন হতে পারে, যদি এরকম এক্স লিঙ্কড রিসেসিভে ফিমেল এফেক্টেড থাকে তখন আরেকটু আলোচনার স্কোপ থাকে, বাট আদারওয়াইজ এক্সামে মোটামুটি এটা কভার হবে। দেন আমরা চলে যাই স্পাইরোমেট্রিতে। স্পাইরোমেট্রিতে আমরা সবাই জানি যে নর্মাল পেশেন্টের স্পাইরোমেট্রিক যে ভ্যালু গুলা,
এই ভ্যালুগুলা, দিস ভ্যালুস লাই উইদিন 80 to 120% দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রেডিক্টেড ভ্যালু। স্পাইরোমেট্রি অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমার বেসিক্যালি তিনটা ভ্যালু লাগে। একটা হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, দেন হচ্ছে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড, দেন হচ্ছে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড, এবং এফবিসি যে রেশিও সেটা। তো আমরা সবাই জানি যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি নর্মাল হচ্ছে 80 to 120% অফ দ্য প্রেডিক্টেড ভ্যালু, মাইল্ড রিডাকশন ইজ 70 to 80%, moderate reduction is 50 to 70%, severe reduction means less than 50%. FEV1 এর ক্ষেত্রে সেম, নর্মাল হচ্ছে 80 to 120%, মাইল্ড 70 to 80, মডারেট 50 to 70%, সিভিয়ার লেস দেন 50%। আর FEV1 FVC রেশিওটা হচ্ছে নর্মাল ইজ মোর দেন 70%। তাহলে আমরা অ্যানালাইসিসে চলে যাই, আমরা এই ভ্যালুগুলো জেনে নিলাম। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, যেটা অ্যাজমা অর সিওপিডি, এক্ষেত্রে FEV1 FVC রেশিও উইল বি লেস দেন 70%। তার মানে যখনই FEV1 FVC রেশিও ইজ লেস দেন 70, আপনি দেখবেন এটা অ্যাজমা অর সিওপিডি। এরপর দেখবেন যে এটা কি রিভার্সিবিলিটি হলো কিনা, মানে পোস্ট ব্রঙ্কোডাইলেটর FEV1 ভ্যালুটা বাড়লো কিনা। কতটুকু বাড়তে হবে? বাই মোর দেন 200 ml and 12 or 15% দেন দ্য ফার্স্ট ভ্যালু, দেন ইট ইজ রিভার্সিবল, মানে অ্যাজমা হবে। দুইটা ভ্যালুই বাড়তে হবে, ভলিউমও বাড়তে হবে মোর দেন 200 ml, এবং পার্সেন্টেজও 12 or 15% বেশি বাড়তে হবে, অনলি দেন আমি অ্যাজমা করবো, আদারওয়াইজ দিস ইজ সিওপিডি। আর রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে কি হবে? FEV1 FVC রেশিওটা দিস উইল বি নর্মাল অর ইনক্রিজড, এবং FVC-টা কম থাকবে, এবং TLC-ও ডিক্রিজ থাকতে হবে। এই রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে FEV1 FVC রেশিও এবং FVC দিস আর কল্ড সাজেস্টিভ, TLCO ইজ ডায়াগনস্টিক। তার মানে যদি আমাদের এক্সাম পারপাসে কোনো স্পাইরোমেট্রি দেয়, মোস্ট লাইকলি এক্ষেত্রে TLCO দেওয়া থাকবে। TLCO দেওয়া থাকে মানে হচ্ছে পসিবলি উই আর ডিলিং উইথ সামথিং রেস্ট্রিকটিভ ডিসঅর্ডার। এবার আমরা ইন্টারপ্রিটেশন চলে যাই। এখানে অনেকগুলো ভ্যালু থাকবে, আপনি এতগুলো ভ্যালু থেকে তাকাইলে একটু প্রবলেম হয়ে যাবে। আপনি তাকাবেন অনলি, প্রথমে তাকাবেন FEV1 FVC রেশিওটার দিকে। এই রেশিওটা কত? এই রেশিওটা কোনটা? প্রেডিক্টেড মানে কি? মানে এই বয়স এই ওজনের একটা পার্সনের জন্য কতটুকু প্রেডিক্টেড। আর টেস্ট ওয়ান মানে কি? মানে আপনি টেস্ট করে কত পাইছেন। এই টেস্ট ওয়ানের পরে যে সবগুলো ভ্যালু, এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নাই, আপনি টেস্ট ওয়ানের দিকে তাকান। তাহলে FEV1 FVC রেশিও টেস্ট ওয়ানে কত আছে? 47.7, দ্যাট ইজ লেস দেন 70। তার মানে কি ডিসঅর্ডার ইজ অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভের পরে আমার দেখতে হবে এটা কি রিভার্সিবিলিটি আছে নাকি নাই। এটা দেখার জন্য আমি কোথায় তাকাবো? FEV1 এ তাকাবো। FEV1 এ দেখেন টেস্টে আছে 0.7%। তাহলে আমার এইবার তাকাবো এটা প্রেডিক্টেড এর কত পার্সেন্ট। এই প্রেডিক্ট করছিলাম যে এই পার্সনের ক্ষেত্রে 2.88 লিটার হবে, বাট আমি পাইছি মাত্র 0.75 লিটার। তার মানে এটা হচ্ছে যে প্রেডিকশন করছিলাম তার অনলি 22.3%। তার মানে তার FEV1 কোন ক্রাইটেরিয়া পড়ে গেল? সিভিয়ারে পড়ে গেল। বাট আমি এখনই সিভিয়ার বলবো না, আবার আমি কি করবো তখন? এই যে ব্রঙ্কো ডাইলেটর দেওয়া হলো, পোস্ট ব্রঙ্কো ডাইলেটর দেওয়ার পরে এটা কতটুকু হলো সেটা দেখবো। পোস্ট ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে এটা বেড়ে কতটুকু হলো? +35.5% পাবো, মানে 12 or 15% চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। তার মানে এই FEV1টা ইজ রিভার্সিবল, এটা পার্সেন্টেজ রিভার্সিবল হবে। এবার ভলিউম দেখতে হবে, কি ভলিউম দেখতে হবে? প্রথমে কত ছিল? 0.75 লিটার, মানে 750 ml। এবার কতটুকু হলো? 1.09 লিটার, মানে 1090 ml। তার মানে দিস ইজ, এই টেস্ট ওয়ান থেকে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে FEV1টা মোর দেন 250 ml এ বেশি বেড়ে গেছে। তার মানে দিস ইজ রিভার্সিবল। তার মানে FEV1 FVC যে আমি পাইলাম দ্যাট ইজ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, আর FEV1 এর ক্ষেত্রে পাইলাম দেয়ার ইজ রিভার্সিবিলিটি, রিভার্সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, মানে দিস ইজ এ কেস অফ অ্যাজমা। এবার আসেন একটা রেস্ট্রিকটিভ ডিসঅর্ডার ক্ষেত্রে। রেস্ট্রিকটিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে এরকম অনেকগুলো ভ্যালু দেওয়া থাকতে পারে, বাট আপনি তাকাবেন প্রথমে FEV1 FVC দিকে। FEV1 FVC তাকালেন, তাকায় দেখলেন যে এটার আমাদের প্রেডিক্টেড ভ্যালু ছিল 78%, বাট পেশেন্ট আছে 86%, মানে ইট ইজ মোর দেন দ্য প্রেডিক্টেড অর মোর দেন 70%, মোর দেন 70%। তার মানে ইট ইজ মোস্ট লাইকলি আইদার নর্মাল অর রেস্ট্রিকটিভ এরোডিস। দেন তাকান FVC দিকে। FVC প্রেডিক্টেড ছিল 2.75, আমরা পেশেন্টে পাইছি 2.13, তার মানে FVC কমে গেছে। তার মানে FEV1 বেড়ে গেছে, FVC কমে গেছে, ইট ইজ সাজেস্টিভ অফ রেস্ট্রিকটিভ এরোডিস। সাথে একটা TLC এর ভ্যালু দেওয়া থাকবে which is decreased, দেওয়া থাকলে কনফার্ম দিস ইজ রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। শেষ, আর কিছু লাগবে না। এবার আছেন প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস। প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস এক্সামে সম্ভবত একবারই আসছিল। এটা আমরা ডে টু ডে লাইফে খুব একটা দেখি না, দেখলে আমরা খুব একটা খেয়াল করি না। প্রোটিন ইলেক্ট্রোফোরেসিসে এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেরাম প্রোটিন দেওয়া থাকে।
এই গ্রাফটার মধ্যে প্রথম যে একটা আপার ডিফ্লেকশন, দিস ইজ ফর অ্যালবুমিন। আর এই সব বাকিগুলো সব গ্লোবিলিন। দিস ইজ আলফা ওয়ান গ্লোবিলিন, দিস ইজ আলফা টু গ্লোবিলিন, দিস ইজ বিটা ওয়ান গ্লোবিলিন, দিস ইজ বিটা টু গ্লোবিলিন, এন্ড দিস ইজ গামা গ্লোবিলিন। এক্ষেত্রে আমরা এক্সামে কি দেয়, মেইনলি গ্যামোপ্যাথি দিবে। কোনটা দিবে? মনোক্লোনাল গ্যামোপ্যাথি। মনোক্লোনাল গ্যামোপ্যাথি ক্ষেত্রে তার মানে আমাদের ডিজিজ প্যাথোলজি থাকবে কোথায়? এই গামার যে পিকটা আছে সেই গামা পিকটার মধ্যে। এখন দেখেন, এই গামা পিকটার মধ্যে কি ধরনের সমস্যা হতে পারে? সমস্যাগুলো এই পিকচারে আসে। আচ্ছা, আমরা একটু আগে কথা বলে নিই। এই যে আপনার এই বডির সেরাম প্রোটিন গুলো আলাদা হইলো, ঠিক কেন হলো? বিকজ অফ প্রেজেন্স অফ চার্জ। এই পজিটিভ নেগেটিভ চার্জের উপর ভিত্তি করে এরা আলাদা হয়ে যায়। গামা গ্লোবিউলিন গুলো পজিটিভ চার্জ থাকে, আর অন্যগুলো নেগেটিভলি চার্জ থাকে। তো আমাদের যদি কোনো পেশেন্টে মোস্ট লাইকলি কি হয়, মনোক্লোনাল গ্যামোপ্যাথি হবে। মানে মাল্টিপল মায়োলোমা এইসব ডিসঅর্ডার ক্ষেত্রে মনোক্লোনাল গ্যামোপ্যাথি হওয়া মানে কি, আমাদের যত গামা গ্লোবিউলিন প্রোডাকশন হবে ফ্রম দ্য প্লাজমা সেল, বিকজ অফ মনোক্লোনাল proliferation, এরা সবাই একই রকম হবে। একই রকম বলতে কি হবে, এদের সবাই ইলেকট্রিক্যাল চার্জ মোল প্রতি সব একই রকম হবে। যার কারণে যখন প্রোটিন একটু প্রসেস করা হবে, এরা সব এক পাশে জমা হবে, জমা হয়ে একটা বড় পিক ক্রিয়েট করবে। এবং সেই পিকটা কেমন হবে? একটা ন্যারো বেস হবে। কারণ এরা সবাই এক জায়গায় পাইল আপ হবে, জমা হয়ে এরকম উঁচু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমরা মেনলি খেয়াল করবো বেসটার দিকে, বেসটা কি ন্যারো নাকি ওয়াইড। মনোক্লোনাল গ্যামোপ্যাথি ক্ষেত্রে এই বেসটা হবে ন্যারো। আর অন দ্য কন্ট্রারি, যদি পলিক্লোনাল গ্যামোপ্যাথি হয়, সেক্ষেত্রে এই বেসটা হবে ওয়াইড। তার মানে আমি যখন এরকম একটা গ্রাফ দেখবো, সবার আগে দেখবো যে এটা হচ্ছে অ্যালবুমিন, দিস ইজ আলফা ওয়ান, দিস ইজ আলফা টু, দিস ইজ বিটা, দিস ইজ গামা। কারণ আমি খেয়াল রাখবো এক্সাম পারপাসের ক্ষেত্রে গামার কি হলো, গামা থেকে স্পাইক আছে কিনা। স্পাইক আছে, দেন বেসটা কি ওয়াইড নাকি ন্যারো। যদি ন্যারো হয়, দিস ইজ মনোক্লোনাল গ্যামোপ্যাথি। যদি ওয়াইড বেস হয়, দিস ইজ পলিক্লোনাল গ্যামোপ্যাথি। আচ্ছা, আমাদের এই যে গামা গ্লোবিলিন সহ অন্যান্য অ্যালবুমিন প্লাস অন্যান্য যে প্রোটিন আছে, এগুলো বাড়া কমাতে আরো কিছু জিনিস হয়। কিসে হয়? লাইক ইন কেস অফ ইনফ্লামেশনের ক্ষেত্রে হতে পারে। ইনফ্লামেশনের ক্ষেত্রে কি হবে? আমাদের গামা গ্লোবিলিন, ইনফেকশন ইনফ্লামেশনের ক্ষেত্রে গামা গ্লোবিলিন বেড়ে যেতে পারে। বাট ইনফেকশন ইনফ্লামেশনের ক্ষেত্রে গামা গ্লোবিলিন গুলো পলিক্লোনাল হয়। এজ এ রেজাল্ট এগুলো কিন্তু এই যে গামা গ্লোবিলিনের যে জায়গাটা, এই জায়গাটা ন্যারো বেস না একটা ওয়াইড বেস হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। আবার দেখেন, ইন কেস অফ নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমে আমাদের কি হয়, কিডনি দিয়ে অ্যালবুমিন লস হয়, পাশাপাশি আমাদের গামা গ্লোবিনের লস হয়। এই অ্যালবুমিনটাও কমে যায়, গামা গ্লোবিনটাও কমে যায়। আবার দেখেন হাইপোগ্যামাগ্লোবিনিম্যাক্স যে ডিসঅর্ডার আছে কনজেনিটাল, এক্ষেত্রে কি হবে? দেখেন অ্যালবুমিন ঠিক আছে, আলফা ওয়ান আলফা টু বিটা ঠিক আছে, বাট গামা গ্লোবিনের জায়গাটা অলমোস্ট নাই বললেই চলে। যাই হোক, ওইগুলা মনে রাখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই মনোক্লোনাল গামাপ্যাথি, পলিক্লোনাল গামাপ্যাথি মনে রাখা। সম্ভবত প্রোটিন ইলেকট্রোফোরেসিস একবারে এক্সামে আসছিল। আশা করি এর মাধ্যমে খুব অল্প সময় আপনাদেরকে আমি এই তিনটা বিষয় গাইড দিতে পারলাম। যদি আপনার কোনো কনফিউশন মনে হয় অথবা কোনো কোয়েরি থাকে, আমাকে আপনারা জানাতে পারেন। আল্লাহ হাফিজ।